হ্যালো স্টুডেন্টস, বিদ্যালয় শিক্ষা দপ্তরের উদ্যোগে এবং হেডলাইন্স ত্রিপুরা চ্যানেলের সহযোগিতায় আমরা আবারও তোমাদের সামনে ফিজিক্সের পদার্থবিদ্যার ক্লাস 12-এর আলোচনায় আমরা অংশগ্রহণ করতে পারছি। আজকে আমরা এই সেশনে যেটা কন্টিনিউ করব, আগের সেশনের পরবর্তী আলোচনায় আমরা কন্টিনিউ করব। আগের সেশনে আমরা শেষ করেছিলাম একটি তড়িৎ পরিবাহী তারকে যদি চৌম্বক ক্ষেত্রের মধ্যে রাখা হয় তার উপরে কত বল প্রযুক্ত হয় এটা আমরা পড়েছিলাম, যেটা ছিল আমাদের থার্ড ইউনিটের প্রথম চ্যাপ্টার। আমাদের থার্ড ইউনিটের দুটো চ্যাপ্টার আছে, একটা হচ্ছে ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্ট, আরেকটা হচ্ছে ম্যাগনেটিজম ইউনিট 3-র। আমরা প্রথম ইউনিটটার থার্ড ইউনিটের প্রথম চ্যাপ্টারটা যেটা, এটা অনেকটাই করে ফেলেছিলাম। সেই কন্টিনিউশন ধরেই আমরা ক্লাস করব। যেখানে আমরা শেষ করেছিলাম, আমি আগের কন্টিনিউশনটা একটু টেনে দিই, নাহলে হয়তো হঠাৎ করে বোঝা যাবে না যারা আগের ক্লাসটা যদি বাই চান্স কেউ মিস করে থাকো। আমাদের আগের ক্লাসটায় আমরা করেছিলাম ফোর্স অন এ কারেন্ট ক্যারিং ওয়্যার placed in a uniform magnetic field। মানে একটা চৌম্বক ক্ষেত্র ছিল আমাদের, সেই চৌম্বক ক্ষেত্রের মধ্যে একটা তড়িৎ পরিবাহী তারকে যদি আমরা রাখি, ধরো এরকম একটা চৌম্বক ক্ষেত্র ছিল, তড়িৎ পরিবাহী তার ছিল এটা, তার উপরে কত ফোর্স অ্যাপ্লাই হয় সেটা করেছিলাম। এবং এখন আজকে যেটা আলোচনা করবো অ্যাকচুয়ালি এটারই অ্যাপ্লিকেশন, যার ফলে এটাকে আমাকে একটু বলতে হচ্ছে। ধরো এই একটা তড়িৎ পরিবাহী তার যার মধ্য দিয়ে আই কারেন্ট প্রবাহিত হচ্ছে, আর সেটাকে একটা ম্যাগনেটিক ফিল্ড যার স্ট্রেংথ বি, সেই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে বসানো হয়েছে। যদি তড়িৎ পরিবাহী তারটা ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে থিটা অ্যাঙ্গেলে ইনক্লাইন থাকে, তখন যেটা আমরা প্রুফ করেছিলাম, আমি খুব শর্টকাট একটু তাড়াতাড়ি করে বলে ফেলছি, কারণ এটার যদি আমি আইডিয়া না পাই তাহলে পরবর্তী আজকের আলোচনা যেগুলি যাব আমরা, সেটা একটু ভালো লাগবে না, তোমাদের একটু কষ্ট হবে বুঝতে। এখানে এন ছিল নাম্বার অফ ফ্রি ইলেকট্রনস পার ইউনিট ভলিউম, আই ছিল অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লোয়িং থ্রু দ্য ওয়্যার, ই ইলেকট্রনের চার্জ, ভি সাফিক্স ডি ড্রিফট ভেলোসিটি, বাংলায় যেটা বলে অনুপ্রবাহ বেগ। এরকম যদি থাকে সেখানে আমরা লিখতে পারি কারেন্ট আই ইকুয়াল টু এন ই এ ভিডি, যেটা কার রেসপেক্টে এন ই এ ভিডি। এটা হচ্ছে, এটা বলিনি, এটা হচ্ছে এই তারের প্রস্থচ্ছেদ। যে কোনো তার, আমার যখন একটা কারেন্ট ক্যারিং ওয়্যারের কথা আমি ভাবি, এভরি ওয়্যার তার কিন্তু একটা ক্রস সেকশন থাকে, একটা প্রস্থচ্ছেদ থাকবে। এই প্রস্থচ্ছেদের ভ্যালু এখানে ধরেছি এ। যদি এমন হয়, এই ভ্যালুগুলি যদি আমরা এরকম ধরতে পারি, তাহলে ওর এই তড়িৎ পরিবাহী তারের মধ্য দিয়ে কত কারেন্ট যাবে, সেই কারেন্টটা ভ্যালু হচ্ছে আই ইকুয়াল টু এন ই এ ভিডি। এবার আমি বোথ সাইডে তারের লেংথ, যেটা আমি এল ধরেছি, তারের লেংথ যদি এল ধরি আর কি, এল হচ্ছে তারের লেংথ অফ দ্য ওয়্যার। তাহলে আমি এখানে এল দিয়ে ইন্টু করলে এই দিকেও এল দিয়ে ইন্টু করতে হবে আমাকে। এবারে যদি আমি এল এর উপরে ভেক্টর সাইন দিই, সেটা এক্সপেক্টেড আমি এইদিকেও এল লিখব, এই এল এর উপরেও ভেক্টর সাইন আমার দেওয়া উচিত। এই এল উপরে ভেক্টর সাইন দেওয়া মানে কারেন্টের ডিরেকশনটাকে ইন্ডিকেট করছে। এবার যদি আমি এখানে এল এর উপরে ভেক্টর সাইন না দিই, আমি ভিডির উপরে ভেক্টর সাইন দিই, তাহলে কিন্তু আমি কি করলাম, এল এর ডিরেকশনটা যেটা আই এল যেটা, সেটা কিসের ডিরেকশন ইন্ডিকেট করছে, সেটা ইন্ডিকেট করছে কারেন্টের ফ্লো। কিন্তু ভিডি কিসের ডিরেকশন ইন্ডিকেট করছে, সেটা ইন্ডিকেট করছে ইলেকট্রনের ফ্লো। যদি ইলেকট্রনের ফ্লোটা
কারেন্টের ফ্লোর সঙ্গে আমি কম্পেয়ার করি, কারেন্টটা হচ্ছে এই দিকে আর ইলেকট্রনের ফ্লোটা তার উল্টো দিকে, সেই কেসে আমি কিন্তু এখানে ভুল ডিরেকশন দিলাম, এটার ডিরেকশন যা, এটার ডিরেকশন মিলল না, সেই জন্য আমি একটা মাইনাস দিয়ে রাখলাম। এবারে তাই আমি একটা রিলেশন পেলাম, IL ইকুয়াল টু মাইনাস NEA VDL থাক। এখন আমার টার্গেট হচ্ছে এই ওয়্যারের উপরে যে যার মধ্যে যে আই কারেন্ট ফ্লো হচ্ছে তার উপরে কত ফোর্স অ্যাপ্লাই হচ্ছে সেটা বার করব। সেটা বার করতে গেলে আমার প্রত্যেকটা ইলেকট্রনের উপরে ফোর্সটা কত বার করতে হবে আগে। তাহলে ফোর্স অন ইচ ইলেকট্রন, ফোর্স অন ইচ ইলেকট্রন আমি যদি ভেক্টর F ধরি, অ্যাকর্ডিং টু লরেন্স ফোর্স আমি জানি যে প্রত্যেকটা ইলেকট্রনের উপরে ডিউ টু দ্য ম্যাগনেটিক ফিল্ড একটা ফোর্স হবে, সেই ফোর্সের ভ্যালুটা হচ্ছে চার্জ ইনটু ভিডি ইনটু বি ভেক্টর। এটা হচ্ছে অনুপ্রবাহ বেগ আর এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের স্ট্রেংথ। তো ড্রিফট ভেলোসিটি ক্রস ম্যাগনেটিক ফিল্ড, আর যেহেতু ইলেকট্রনের মুভমেন্টের কথা আমরা ভাবছি, কারেন্ট মানেই আমরা ম্যাক্সিমাম কেসেই ইলেকট্রনের ফ্লোকেই ধরি, নেগেটিভ চার্জের ফ্লো যেটা অ্যাভেলেবেল চার্জ যেটা থাকে একটা কন্ডাক্টরের মধ্যে, এটার আগে একটা মাইনাস দিলাম নেগেটিভ চার্জ বলে। এখন যদি আমি পুরোটা ওয়্যারের মধ্যে কত ফোর্স হিসেব করতে চাই, তাহলে আমার ওয়্যারের ভিতরে যতগুলো ইলেকট্রন আছে সবগুলো ইলেকট্রনের উপরে ফোর্স কত বার করতে হবে। যদি টোটাল ফোর্স হিসেব করি তখন কি হবে, F ইকুয়াল টু ভেক্টর F দি টোটাল নাম্বার অফ ইলেকট্রনস। কি করে করব, এই ওয়্যারটার ক্রস সেকশন হচ্ছে ক্যাপিটাল A, এই ওয়্যারের লেংথ হচ্ছে স্মল l, এটা হচ্ছে তাহলে ভলিউম। আবার আমি একটু আগে কনসিডার করেছি স্মল n কি ছিল, পার ইউনিট ভলিউমে নাম্বার অফ ফ্রি ইলেকট্রনস, একক আয়তনে মুক্ত ইলেকট্রন সংখ্যা স্মল n। তাহলে এটা হচ্ছে টোটাল নাম্বার অফ ইলেকট্রনস ইনসাইড দ্য ওয়্যার। এটাকে আমি যদি স্মল f দিয়ে ইনটু করি তাহলে আমি কি পাবো, পুরোটা ফোর্স পাবো কার উপরে, টোটাল ইলেকট্রন যা আছে ওয়্যারের মধ্যে সেই ওয়্যারের উপরে টোটাল ফোর্সের এক্সপ্রেশনটা আমি পেয়ে যাব। এবার স্মল f এর ভ্যালু বসাবো, ভেক্টর F ইকুয়াল টু AL N, স্মল f এর ভ্যালু এখান থেকে যদি বসাই একটা মাইনাস আগে দিয়ে দিলাম, ই আসলো এখানে, আর সঙ্গে রইল VD ক্রস ভেক্টর B। এবারে ভেক্টর F ইকুয়াল টু আমি যদি এটাকে ভিতরে ঢুকাই NEA VD ভেক্টর সঙ্গে L, মানে এই সবটাকে আমি ইনসাইডে নিয়ে গেলাম, তাহলে এটার সঙ্গে যদি দিই তাহলে অসুবিধা নেই, ক্রস B ভেক্টর তো থাকবেই। কারোর মনে প্রশ্ন আসতে পারে যে এটা যে আমি ভিতরে নিলাম আমি শুধু ভিডির সঙ্গে দিলাম, আমি বি এর সঙ্গে দেব না। সেটার জন্য ছোট্ট একটা বলি, এটা কনফিউশন যদি হয়, যদি আমি মাঝখানে ধরো এরকম যখন ক্যালকুলেশন থাকে আমি 4 দিয়ে 2 কে ইন্টু করি যে কথা, আর 4 দিয়ে 3 কে ইন্টু করে একজনের সঙ্গে ইন্টু করলেই মানে আমার আর এইরকম ভাবে যদি লিখি তাহলে কোনো সমস্যা নেই। এই জন্য একজনের সঙ্গে ইন্টু করেছে, অনেকের এই ব্যাপারটাতে খুব কনফিউশন হয় বলে ব্যাপারটা বলে নিলাম। তাহলে এবার NEAVDL এটার জায়গায় NEAVDL এটার জায়গায় কি লিখতে পারি, সঙ্গে মাইনাসও আছে কিন্তু এটার জায়গায় লিখতে পারি ভেক্টর F ইকুয়াল টু IL ভেক্টর, ভেক্টর F ইকুয়াল টু এই সবটা জায়গায় লিখলাম IL ভেক্টর ক্রস ভেক্টর B। এইটা হচ্ছে ফোর্স অন এ কারেন্ট ক্যারিং ওয়্যার placed in a uniform magnetic field of strength B। যদি এই অ্যাঙ্গেলটা থিটা হয় তাহলে এটার জায়গায় আমি লিখব therefore, থিটা যদি হয় এটার জায়গায় লিখব ভেক্টর F, এটাকে মডিউলাস নিয়ে নিলাম, IL ভেক্টর মানে এইটা, B ভেক্টর মানে এইটা, ওদের মাঝখানে অ্যাঙ্গেল থিটা যদি হয় এটা লেখা যায় BIL সাইন থিটা। মড নিয়েছি তো, তাহলে এই সাইডে ভেক্টর দেওয়ার প্রয়োজন নেই।
আগে এইদিকে ভেক্টর ছিল, ওইদিকে ভেক্টর থাকবে, এখন এইদিকে স্কেলার হয়ে গেছে, এদিকে স্কেলার হয়ে গেছে। তাহলে পূর্বের আলোচনাতে আমরা যেখানে শেষ করেছিলাম আগের আমাদের সেশনে, সেই সেশনে আমরা পড়েছিলাম লাস্ট কোশ্চেনটা এরকম, একটি তড়িৎ পরিবাহী তারকে সুষম চৌম্বক ক্ষেত্রের মধ্যে রাখা হলে তার উপরে কত বল ক্রিয়া করে সেই ফোর্সের এক্সপ্রেশন হচ্ছে বিআইএল অথবা বিআইএল সাইন থিটা। এটা চেহারা লিখতে পারি, এটা চেহারা লিখতে পারি। যদি অ্যাঙ্গেলটা থিটা হয় তাহলে বিআইএল সাইন থিটা। এখন কয়েকটা কেস আসবে, আমি আর কেসগুলিতে ডিটেল যাচ্ছি না, আমরা নতুন ডিসকাশনে যাব। ফার্স্ট কেস হচ্ছে হোয়েন দ্য ফোর্স উইল বি ম্যাক্সিমাম। ফোর্সটা কখন সবচেয়ে বেশি হবে? ফোর্সটা বেশি হবে যদি আমি এই অ্যাঙ্গেলটাকে 90 করতে পারি, তাহলে সাইন থিটার ভ্যালুটা হাইয়েস্ট ভ্যালুতে কনভার্ট হবে। এখন থিটার ভ্যালু যদি 90 হয়, সাইন 90 এর ভ্যালু হাইয়েস্ট, তখন ফোর্স হবে বিআইএল সাইন 90, দ্যাট ইজ বিআইএল, বিল। তার মানে আমি যদি ওয়্যারটাকে এভাবে না রেখে এইভাবে রাখি, এইভাবে, দ্যাট ইন দ্যাট কেস দ্য ফোর্স অ্যাক্টিং অন দ্য ওয়্যার উইল বি ম্যাক্সিমাম। আর আমি যদি ভাবি না আমি ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে কারেন্ট ক্যারিং ওয়্যারকে বসাবো, বাট দেয়ার শুড নট বি এনি কাইন্ড অফ ফোর্স অ্যাক্টিং অন দ্য ওয়্যার, এটাও করতে পারি। কখন, কিভাবে? যদি এমন প্রয়োজন লাগে যে না আমার একটা ওয়্যারকে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে বসাতেই হচ্ছে, যদি বসাই কিন্তু তার উপরে কোনো ফোর্স এখন কাজ করতে পারবে না, ইন দ্যাট কেস আমি কি করব, ওয়্যারটাকে এইভাবে রাখবো, দ্যাট ইজ অ্যালং দ্য ডিরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ড। আমি যদি প্যারালাল ওয়েতে রাখি ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে, কোনো ফোর্স হবে না ওয়্যারের উপরে। তাহলে এটাও সম্ভব, ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে কারেন্ট ক্যারিং ওয়্যার রাখলে কোনো ফোর্স হয় না। আবার এটাও সম্ভব, সবচেয়ে বেশি ফোর্স হবে। আর ইন বিটুইন 90 আর 0 ডিগ্রি রাখলে মাঝামাঝি ফোর্স হবে। দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, যেটার অ্যাপ্লিকেশন আমরা নেক্সট কোশ্চেনে করতে যাচ্ছি। নেক্সট আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে টর্ক অ্যাক্টিং অন এ কারেন্ট ক্যারিং লুপ প্লেসড ইন এ ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড। আমার কাছে একটা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড আছে, সেই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে আমি একটা কারেন্ট ক্যারিং লুপকে রাখবো। টার্গেট হচ্ছে, এখন আমি যেটা জানলাম এখান থেকে, প্রত্যেকটা ওয়্যারের উপরে ফোর্স হবে যদি কারেন্ট ফ্লো হয় তার মধ্যে দিয়ে। এবার সমস্ত লুপটার উপরে কত ফোর্স হবে এবং যদি টর্ক হয় কিনা তাও একটু দেখবো আমরা। তাহলে কোশ্চেনটা হবে, আমাদের নেক্সট আলোচনার যে কোশ্চেনটা, এটা হচ্ছে ফাইন্ড আউট দ্য এক্সপ্রেশন of torque acting on a current carrying loop placed in a uniform magnetic field. Find out the expression of torque acting on a current carrying loop, rectangular loop করব এটাকে, loop placed in a uniform magnetic field. তাহলে প্রথম আমাকে ভাবতে হবে একটা কারেন্ট ক্যারিং লুপ। ধরো আমি কারেন্ট ক্যারিং লুপকে ভাবছি এইরকম, এটা হচ্ছে একটা কারেন্ট ক্যারিং লুপ। আর একটু বড় করে আঁকছি, এটা হচ্ছে একটা কারেন্ট ক্যারিং লুপ যার মধ্যে দিয়ে আই কারেন্ট ফ্লো করছে, আই আই তার লেংথ হচ্ছে স্মল এল। আমি এই দিকের জায়গাটা, এই লেংথে স্মল এল ধরলাম, আর ব্রেথ যেটা এটাকে ধরলাম বি। ব্যাস, তাহলে লেংথ হচ্ছে স্মল এল আর ব্রেথ হচ্ছে বি। এইবারে
যদি আমি একটা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে ওকে বসাই, মানে এইরকম ফিল্ড, দিস ইজ দ্য স্ট্রেংথ ডিরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ড, যার স্ট্রেংথ হচ্ছে ভেক্টর বি। তাহলে এ বি সি ডি লুপ, তার মধ্যে ম্যাগনেটিক ফিল্ড আছে বি স্ট্রেংথের, তার মধ্যে লুপটা বসানো হয়েছে, যার মধ্যে কারেন্ট যাচ্ছে আই। অ্যাট এনি ইনস্ট্যান্ট অফ টাইম, কোনো এক মুহূর্তে, নর্মাল অফ দ্য প্লেন, ভেরি ইম্পর্টেন্ট টার্ম, নর্মাল অফ দ্য প্লেন, মানে এই প্লেনের যে লম্বটা আছে সেটা চৌম্বক ক্ষেত্রের সঙ্গে থিটা কোণে আছে। মানে এটা হচ্ছে এন ক্যাপ, এখানটা এরকম হবে, এটা নর্মাল এন ক্যাপ, সে ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে থিটা অ্যাঙ্গেলে ইনক্লাইন্ড। এবার আমাকে বলেছে ফাইন্ড আউট দ্য এক্সপ্রেশন অফ টর্ক, তার উপরে টর্ক বার করতে হবে। টর্কের ফর্মুলা আমরা অলরেডি জানি, টর্ক টাউ ইকুয়াল টু কি, টাও যদি বার করতে যাই, টর্ক যদি বার করতে যাই, আমাকে একটা অবজেক্টের উপর দুটো ডিফারেন্ট পয়েন্টে প্যারালাল ডিরেকশনে, মানে অপোজিট ডিরেকশনে ইকুয়াল ভ্যালুর দুটো ফোর্স চাই। যে কোনো একটা ফোর্স আর ওই যে দুটো ফোর্স কাজ করছে তাদের মধ্যে যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স, তাদের মধ্যে যে ডিস্টেন্স, পারপেন্ডিকুলার ডিস্টেন্স যেটা বলি আমরা, সেই প্রোডাক্টটা আমাকে টর্কের ভ্যালু দেবে। তাহলে আমাকে এখানে একটা ফোর্স লাগবে, যে ফোর্সটা এই অবজেক্টের উপরে অপোজিট ডিরেকশনে দুটো পয়েন্টে কাজ করছে, আর লাগবে ওদের মাঝখানে ডিস্টেন্স। একই পয়েন্টে কাজ করলে আবার হবে না। আচ্ছা দেখি এবার, তাহলে আমার প্রথমে বলতে হবে ল্যাঙ্গুয়েজটা কি। ধরি এ বি সি ডি একটি রেক্টেঙ্গুলার কারেন্ট ক্যারিং লুপ, যাকে ম্যাগনেটিক ফিল্ড বি স্ট্রেংথের মধ্যে বসানো হয়েছে। অ্যাট এনি ইনস্ট্যান্ট অফ টাইম, the normal of the plane makes angle theta with the magnetic field. এবারে therefore force acting on the current carrying wire AB, force acting on the current carrying wire AB using left hand rule, F1 equal to, আমি এখানে আগে লিখি F1 vector equal to force acting on the AB wire carrying current I by using Fleming's left hand rule। কি করে করবো দেখো, একটু ব্যাপারটা জটিল আছে কিন্তু বেশি একটা কঠিন না, যদি মনোযোগ দিয়ে বোঝানোর চেষ্টা বোঝার চেষ্টা করো। ম্যাগনেটিক ফিল্ডকে আমি 4 ফিঙ্গার দিয়ে ডিনোট করব, এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড ডিরেকশন, আমার আঙ্গুলের সঙ্গে মিলে। কারেন্টের ডিরেকশন এটা, এটাকে আমি মিডল ফিঙ্গার দিয়ে ইন্ডিকেট করছি, মধ্যমা দিয়ে। তাহলে এটা হচ্ছে তর্জনী, এটা হচ্ছে মধ্যমা। এই যে লেফট হ্যান্ডের দুটো ডিরেকশনে কিন্তু দেখানো গেল। তাহলে এই এবি ওয়্যারের উপরে ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে ফোর্স দেবে, আমাকে লেফট হ্যান্ড রুল অনুযায়ী থাম কিন্তু বলছে উপর দিকে, ফোর্সটা হবে উপর দিকে। তার মানে এই যে এবি ওয়্যার, তার মধ্যে দিয়ে যখন আই কারেন্ট ফ্লো করছে, 4 ফিঙ্গার যদি ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন ইন্ডিকেট করে, মিডল ফিঙ্গার কারেন্টের ডিরেকশন ইন্ডিকেট করলে, থাম কিন্তু ফোর্সের ডিরেকশন ইন্ডিকেট করছে। দ্যাট মিনস এখান থেকে আমি ফোর্সের ডিরেকশনে পেয়ে গেলাম এক্স্যাক্টলি ভার্টিক্যালি আপওয়ার্ড ডিরেকশন। এটা হচ্ছে F1। তাহলে F1 এর ফর্মুলাটা কি হবে, যেটা এখন শিখে এসেছি আমি, আগের প্রশ্নটা যেটা করলাম, আইবি ভেক্টর। কেন বি খেয়াল করেছো কিনা জানি না, আমি কিন্তু মুছে ফেলেছি, একটু আগে লিখেছিলাম এটা বি, ক্লামজি হয়ে যাবে, খুব বেশি হচপচ হয়ে যাবে বলে বিটা আমি মুছে ফেলেছি। ক্রস বি ভেক্টর কোন দিকে, এটা আপওয়ার্ড ডিরেকশন, এটা লিখে দেওয়া উচিত, আপওয়ার্ড ডিরেকশন।
উপরের দিকে। দেয়ারফর mod F1 ইকুয়াল টু BIB, দেখো ওইদিকে এই যে ডিরেকশনটা, এটা হচ্ছে IB ডিরেকশন, দ্যাট ইজ এইটা। এখন এটা যদি IB ডিরেকশন হয়, ম্যাগনেটিক ফিল্ড ডিরেকশন যদি এটা হয়, আর ও যদি নর্মাল হয়, তাহলে IB ভেক্টর আর B ভেক্টরের মাঝখানে অ্যাঙ্গেলটা কত? এই অ্যাঙ্গেলটা হবে সাইন 90 ডিগ্রি প্লাস থিটা। তাহলে এখানে হচ্ছে F1 ইকুয়াল টু BIB cos থিটা। সেকেন্ড কোয়াড্রেন্ট হচ্ছে 90 প্লাস থিটা মানে cos থিটা হয়ে যাবে। এটা কিন্তু এরকম লেখা উচিত। সেই একই ডিরেকশনটাও আসবে, আপওয়ার্ড ডিরেকশন থাক। আবার সিডি, এই যে রেক্ট্যাঙ্গেলের সিডি যে লেংথটা আছে তার মধ্যে দিয়ে কিন্তু কারেন্ট যাচ্ছে, এই দিকটা যাচ্ছে, তার উপরে ফোর্স হবে ম্যাগনেটিক ফিল্ড, যেটা আমরা আজকেই গল্প করেছি শুরুতে। কত ফোর্স হবে, কি করে করব, এটা একটু ঝামেলা আছে। দেখো এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন, আমি 4 ফিঙ্গার দিয়ে দেখাচ্ছি। আর কারেন্ট ক্যারিং ওয়্যারটা কিন্তু ম্যাগনেটিক ফিল্ডটা যেদিকে আছে তার ভিতর দিকে, মানে পিছন দিকে। তাহলে আমি আর এখন এইভাবে রাখতে পারছি না, আমাকে এইভাবে ভাবতে হবে। এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন, আর এটা হচ্ছে ভিতর দিকে মধ্যমা যেটা, সেই কারেন্ট ক্যারিং ওয়্যারের ডিরেকশন দেখাচ্ছে। তাহলে ফোর্সটা এখন ফ্লেমিক্স লেফট হ্যান্ড রুল দিয়ে যদি ভাবি, এই 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 নিচের দিকে একদম গল্পের মতো দেখো, তর্জনী ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন দেখাচ্ছে, মধ্যমাটা কারেন্টের ডিরেকশন দেখাচ্ছে, থামটা নিচের দিকে আমাকে ফোর্সের ডিরেকশন ইন্ডিকেট করছে। তাহলে আগের বেলায় ছিল এই রকম, এখনের বেলায় কেসটা এসছে এরকম, দ্যাট ইজ এইটা। এটাকে আমি F2 ভেক্টর ধরলাম। সেই F2 ভেক্টর যদি আমি লিখতে চাই, কি লিখব? ভেক্টর F2 ইকুয়াল টু IB ভেক্টর ক্রস B ভেক্টর, কারণ আমার কাছে ব্যাপারগুলো একই আছে। সিডি তার লেংথ B, কারেন্ট যাচ্ছে I, তাহলে IB ভেক্টর লিখতে হবে, ক্রস B ভেক্টর লিখতে হবে। এটাই হচ্ছে ওই কারেন্ট ক্যারিং ওয়্যারের উপরে ফোর্স, কিন্তু কোন দিকে? ডাউনওয়ার্ড ডিরেকশন, নিচের দিকে, ডাউনওয়ার্ড ডিরেকশন, নিচের দিকে। এবার এটাকে যদি আমি মড নিই বোথ সাইডে, এদিকেও মড নেব, তো মড নিলে কি হবে? BIB সাইন, এবার অ্যাঙ্গেলটা কি হবে? অ্যাঙ্গেলটা হচ্ছে এই যে, এই তো ম্যাগনেটিক ফিল্ড ডিরেকশন, আর ভিতর দিকে হচ্ছে কারেন্টের ডিরেকশনটা, এই অ্যাঙ্গেলটা হবে ছোটটা, এটা যদি হয়, এটা তো অ্যাকচুয়ালি নর্মাল, এই অ্যানকেপ দিয়ে দেখানোর চেষ্টা করছি, এটা হচ্ছে নর্মাল। তার মানে এই সবটা অ্যাঙ্গেলই 90, তার সঙ্গে এই যে জায়গাটা ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে নর্মাল অ্যাঙ্গেলটা, এটা থিটা, তো বাকি রইল কত? 90 মাইনাস থিটা। এটা কিন্তু আমরা অনেকেই ভুল করে ফেলি। এই দুটো ফোর্স চেহারা তুমি দেখো, এটা হচ্ছে BIB cos থিটা, এটা হচ্ছে ডাউনওয়ার্ড ডিরেকশন। সেই ডাউনওয়ার্ড ডিরেকশন, আগেটা ছিল আপওয়ার্ড ডিরেকশন, ভ্যালু কিন্তু সমান, এবং দুইজন কিন্তু এক্স্যাক্টলি অপোজিট ডিরেকশনে কাজ করছে, সেম লাইনে, একই অবজেক্টের উপরে। আমি তাহলে কি বলবো? ইফ দেয়ার আর টু ফোর্সেস acting on an object along the same line but in opposite direction, they cannot produce any kind of torque, তারা কোনো টর্ক তৈরি করতে পারবে না। তাহলে আমি তার পরের লাইনে এখানে লিখব, এক্ষেত্রে F1 এবং F2 বলদ্বয় পরস্পর সমান কিন্তু বিপরীত দিকে ক্রিয়া করে একই রেখা বরাবর। সুতরাং F1 F2 বলদ্বয়ের জন্য আয়তাকার লুপের উপর কোনো টর্ক ক্রিয়া করবে না। There will be no torque acting on the current carrying loop due to the forces F1 and F2. এই ব্যাপারটা পরিষ্কার, ওরা কিচ্ছু করতে পারছে না। তাহলে এই ব্যাপারটা আমি এখানে
রাফ করে ফেলি। এইটা শেষ, এটা নিয়ে আমার ভাবনা চিন্তার দরকার নেই, যা লিখেছি এতটুকু লিখতে হবে। এবারে আসি বিসি ওয়্যারের উপরে ফোর্স কত। এখন বিসি তড়িৎ পরিবাহী তারের উপর ক্রিয়াশীল বল F3 ভেক্টর, F3 ভেক্টরটা কত হবে? F3 ভেক্টরটা বার করতে গেলে সে একই প্রসেস, তো একই, ওর লেংথ তো স্মল এল, তাহলে আমি লিখবো IL ভেক্টর ক্রস বি ভেক্টর, IL ভেক্টর ক্রস বি ভেক্টর। কিন্তু কোন দিকে এটা বার করতে হবে? তুমি দেখো, এই যে এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন, এক্স্যাক্টলি এই 4 ফিঙ্গার দিয়ে যেটা ইন্ডিকেট করছি। আর কারেন্টটা কোন দিকে? নিচের দিকে। তাহলে আমাকে আর এইভাবে কিন্তু হাত রাখতে আর সাপোর্ট করছি না কিন্তু, এই 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 তাহলে মিডল ফিঙ্গার যেটা, মধ্যমা যেটা, সেটা কিন্তু নিচের দিকে ইন্ডিকেট করছে কারেন্টটা, মিলে আমার সঙ্গে। ঠিক আছে, তাহলে ফোর্সটা কোন দিকে হবে? এই দিকে, মানে বোর্ড থেকে সামনের দিকে বেরিয়ে আসছে। আমি বোর্ড থেকে তো আর সামনের দিকে করতে পারছি না, আমি এটাকে এইভাবে দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে F3 ভেক্টর। তাহলে কি কেস দেখলাম? দেখো, F3 ভেক্টরটা হচ্ছে সামনের দিকে। আমি কি লিখবো? আউটওয়ার্ড ফ্রম দ্য বোর্ড, আউটওয়ার্ড ফ্রম দ্য প্লেন। কোন প্লেন? ABCD, যে রেক্ট্যাঙ্গুলার লুপটা যে প্লেনে আছে সেই প্লেনের আউটওয়ার্ড। আমি এখন এটাকে এভাবে যদি লিখি মড দিয়ে, তাহলে এদিকটাও মড নেব, এই দিকটাও মড নেব। তাহলে F3 ভেক্টর, therefore F3 এটা কি হবে? BIL। আর ম্যাগনেটিক ফিল্ড তো এইদিকে, ম্যাগনেটিক ফিল্ড তো এইদিকে, কারেন্ট ক্যারিং ওয়্যারের ডিরেকশন নিচের দিকে, তাহলে ওদের মাঝখানে অ্যাঙ্গেলটা কত? 90 ডিগ্রি। তাহলে সাইন 90 ডিগ্রি, আর আউটওয়ার্ড তো থাকবেই। তাহলে F3 ভেক্টর ইকুয়াল হচ্ছে BIL, বিল। তাহলে এটাকে আমি 1 নম্বর দিয়ে রাখতে পারি। এবার আসি, আরেকটি ওয়্যার বাকি আছে, AB গেল, CD গেল, এখন BC করলাম, লাস্ট ওয়্যার রয়েছে DA। DA ওয়্যারটা কোন দিকে আছে? ম্যাগনেটিক ফিল্ড কিন্তু সে একই, কিন্তু DA ওয়্যারের ডিরেকশন কিন্তু উপর দিকে। এবার যদি DA ওয়্যারটা উপর দিকে হয়, ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে সামনের দিকে, এই দিকে, কারেন্ট ক্যারিং ওয়্যারের ডিরেকশন উপর দিকে, ফোর্স কোন দিকে হবে? ফোর্স হবে ভিতর দিকে, ইনওয়ার্ড। এই যে ইনওয়ার্ড হচ্ছে, তাহলে আগের ফোর্সটা ছিল আউটওয়ার্ড, এখন ফোর্সটা হয়ে গেল ইনওয়ার্ড। আমি কি করে দেখাবো? আমি এটাকে মুছে ফেলি, নাহলে ব্যাপারটা অনেক ক্লামজি হয়ে যাচ্ছে। ইনওয়ার্ডটাকে আমি এইভাবে দেখাবো, এটা হচ্ছে F4। তাহলে F4 ভেক্টর ইকুয়াল টু, সে একই প্রসেস, IL ভেক্টর ক্রস বি ভেক্টর, এটা লিখতে হবে ইনওয়ার্ড ডিরেকশন। তাহলে F4 ভেক্টর যদি মড নেই, তাহলে আমার এটা লিখতে হচ্ছে এখানে BIL, আর অ্যাঙ্গেলটা কত হচ্ছে? IL ভেক্টর তো উপর দিকে, ম্যাগনেটিক ফিল্ডের সামনের দিকে, ওদের মাঝখানে অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেল, এইটা। তাহলে সাইন 90, তার মানে আমি লিখতে পারি BIL, সঙ্গে ডিরেকশনটা দিলাম। তাহলে এবার দেখো, 1 নম্বরের মধ্যে আছে F3 সামনের দিকে, 2 নম্বরের মধ্যে আছে F4 ভিতর দিকে, মানে ইনওয়ার্ড। আমি লিখবো এবার, এক্ষেত্রে two forces F3 and F4 are acting on the rectangular current carrying loop in two different points, at two different points along opposite direction in anti-parallel way। তার মানে একটা বস্তুর দুটো ভিন্ন পয়েন্টে at two different points the two equal forces, that is two forces having equal value but opposite in direction are acting at two different points, therefore they will produce a torque। তাহলে F4 আর F3 ফোর্সের জন্য টর্ক হবে, যার ফোর্সের ভ্যালুগুলি BIL, একটা সামনের দিকে একটা পিছন দিকে। তাহলে এই জায়গাটা আমি মুছে ফেলছি,
টর্ক তাহলে এবার হচ্ছে F1 F2 এর জন্য না হলেও F3 আর F4 এর জন্য টর্ক হচ্ছে। সুতরাং টর্ক টাউ ইকুয়াল টু যে কোনো একটা ফোর্সের ভ্যালু F3 হতে পারে অথবা F4 হতে পারে, ইনটু কি হবে, ফোর্স দুটোর পারপেন্ডিকুলার ডিস্টেন্স, the distance between the two forces, perpendicular distance between the two forces, perpendicular distance between the two forces। ঠিক আছে, এটা হচ্ছে টর্কের এক্সপ্রেশন। এখন প্রশ্ন হচ্ছে পারপেন্ডিকুলার ডিরেকশন আমি পাবো কোথায়, কি করে বুঝবো? তার জন্য আবার একটু এক্সপ্লেনেশন এখানে দিতে হয়। আমার যে এই যে ওয়্যারটা, তার উপরেই তো এদিকে F4 আর এদিকে F3 হচ্ছে, তার মানে ওয়্যারের চেহারাটা এইরকম। এই দিকটা হচ্ছে F4 আর এই দিকটা হচ্ছে F4 আর এই দিকটা যেটা হচ্ছে F3। তাহলে ফোর্স দুটোর মধ্যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স কোনটা? এইটা হচ্ছে পারপেন্ডিকুলার ডিস্টেন্স। এটা কি ধরবো আমি? 90 ডিগ্রি। এই লেংথটা, এই জায়গাটা, মানে আমি মিডলের একটা সেকশন ধরছি। যদি এটা PQ হয়, এটা হচ্ছে B, তাহলে এটা যদি B হয়, পারপেন্ডিকুলার ডিস্টেন্স হচ্ছে এটা NQ। তাহলে আমি লিখবো টাউ ইকুয়াল টু F3 ইন্টু NQ। NQ এর ভ্যালু কত? এটা তো BIL। দেখো, এটা যদি 90 ডিগ্রি হয়, এটা হচ্ছে পারপেন্ডিকুলার, NQ বাই PQ, এটা হচ্ছে সাইন। এই অ্যাঙ্গেলটা কিন্তু থিটা হয়ে যাবে, কারণ আমরা ইনক্লিনেশন অ্যাঙ্গেল থিটা ধরেছি তো, তাহলে এই অ্যাঙ্গেলটা থিটা হবে। তাহলে আমি এখানে লিখবো সাইন থিটা। দেয়ারফর NQ ইকুয়াল টু PQ সাইন থিটা। তাহলে আমি ডিরেক্টলি এখানে বসিয়ে দিতে পারি PQ সাইন থিটা। এবার টাউ ইকুয়াল টু BIL, PQ মানে ব্রেথ, স্মল b, আর সাইন থিটা তো আছেই। তাহলে মোটামুটি এই জায়গাটা বোঝা গেল। এবারে আমি যদি এখানটায় বসাই, therefore tau equal to L into B, length into breadth। তাহলে এটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার, এই যে লুপটা আছে তার এরিয়া। আমি I সামনে লিখলাম, আর A হচ্ছে LB, LBর জায়গায় A লিখলাম, B তার সঙ্গে আছে সাইন থিটা। এখানে কিন্তু পাশে একটু লিখে দেওয়া উচিত যে এটা কি, এটা হচ্ছে L into B, এরিয়া অফ দ্য লুপ। তাহলে টাউ ইকুয়াল টু এবার লেখা যাচ্ছে কি, এই IA, এই জিনিসটা কি? যদি কোনো রেক্ট্যাঙ্গুলার কারেন্ট ক্যারিং লুপ আমি পাই, তার মধ্য দিয়ে I কারেন্ট যায়, তখন সেই রেক্ট্যাঙ্গুলার লুপটা একটা ম্যাগনেটের মতো বিহেভ করে। সেই ম্যাগনেটের একটা ম্যাগনেটিক মোমেন্ট থাকবে। সেই ম্যাগনেটিক মোমেন্টের ভ্যালুটাকে M দিয়ে ইন্ডিকেট করে, ম্যাগনেটিক মোমেন্টটাকে M দিয়ে ইন্ডিকেট করে, এটা লেখা হয় IA। মানে কেসটা এরকম, if you have a closed loop in this way, কারেন্ট ওর মধ্যে দিয়ে যাচ্ছে I, তার এরিয়াটা হচ্ছে ক্যাপিটাল A, তাহলে M equal to IA। এটা হচ্ছে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট
of the closed loop, in every case, whenever there is a closed loop having a current, then the loop will behave like a magnet. তার একটা দিক নর্থ পোল আর একটা দিক সাউথ পোল হবে, ওইটা একটা ম্যাগনেটিক ডাইপোলের মতো বিহেভ করবে। থিকনেস হয়তো খুব কম হবে, তার ডাইপোল মোমেন্টের ডিরেকশন মোমেন্টে হচ্ছে m equal to IA। যদি একটা লুপ হয় IA হবে, n নাম্বার অফ লুপ থাকলে NIA হবে। বোঝাতে পেরেছি? তাহলে এটা হচ্ছে m, এটা b, আর সঙ্গে হচ্ছে থিটা, সরি সাইন থিটা। দেয়ারফর যদি আমি ভেক্টর ফর্মে লিখতে চাই, দেয়ারফর টাও ভেক্টর ইকুয়াল টু দিলাম, তাহলে এইটাকে আমি তখন যেহেতু সাইন থিটা আছে, সাইন থিটা থাকলে লেখা যায় ক্রস প্রোডাক্ট। তাহলে দিস ইজ দ্য এক্সপ্রেশন অফ টর্ক acting on a current carrying loop placed in a uniform magnetic field, এটাকে পেলাম m ক্রস b। যদি এমন হয় ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে তুমি বসিয়েছ, কিন্তু এই যে নর্মাল অফ দ্য লুপ, সে অ্যালং দ্য ডিরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ড, মানে দ্যাট ইজ আই এম টকিং ধর ম্যাগনেটিক ফিল্ডটা এই দিকে আছে, আর তুমি লুপটাকে এরকম ভাবে রেখেছ, তাহলে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন এটা, লুপটার নর্মালটাও এইদিকে, তাহলে ক্যাপিটাল এম এর ডিরেকশনও কিন্তু এইদিকে, ম্যাগনেটিক ফিল্ডও এইদিকে, ওদের মাঝখানে অ্যাঙ্গেল কত আসবে? 0। যদি অ্যাঙ্গেল 0 আসে তাহলে টর্ক হবে না। তাহলে আমাকে যদি প্রশ্ন করে যে আমি একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে একটা কারেন্ট ক্যারিং লুপ রেখেছি, ইজ ইট নেসেসারি যে ওর উপরে টর্ক হবেই? নাও হতে পারে। যদি ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে রেক্ট্যাঙ্গুলার কারেন্ট ক্যারিং লুপকে পারপেন্ডিকুলার ওয়েতে বসানো হয়, লম্বভাবে রাখা হয়, ম্যাগনেটিক ফিল্ড এদিকে, আমি এটাকে এভাবে রেখে দিলাম, তাহলে কিন্তু টর্ক হবে না, টর্ক 0 হবে। আর হাইয়েস্ট টর্ক কখন হবে? ম্যাগনেটিক ফিল্ড এদিকে আর আমি এরকম ভাবে রেখেছি, মানে এটা হচ্ছে কারেন্ট ক্যারিং লুপ যদি হয়, তার নর্মালটা তো এই দিকটায় আর ম্যাগনেটিক ফিল্ড তো এদিকে, তখন হবে হাইয়েস্ট টর্ক। তো এখন পর্যন্ত আমরা যা শিখলাম, দুটো জিনিস আমরা পড়েছি। একটা কারেন্ট ক্যারিং ওয়্যারকে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রাখা হলে তার উপরে কত ফোর্স হবে পড়েছি, এটা পড়েছি BIL সাইন থিটা। এখন একটা জটিল বিষয় আমরা ডিসকাশন করলাম, হোপসো মোটামুটি তোমরা ভালোই বোঝার কথা। যে কি প্রশ্ন পড়লাম? একটি সুষম চৌম্বক ক্ষেত্রের মধ্যে তড়িৎ পরিবাহী একটি আয়তকার কুণ্ডলীকে রাখা হলে তার উপরে কত টর্ক ক্রিয়া করবে তার রাশিমালা নির্ণয় করো। এটা হচ্ছে টাও ভেক্টর ইকুয়াল টু m ক্রস b। এই টাওয়ের সঙ্গে কিন্তু ম্যাগনেটিক ডাইপোল মোমেন্টের অ্যাঙ্গেল 90 ডিগ্রি, এই টাওয়ের সঙ্গে কিন্তু ম্যাগনেটিক ফিল্ড এর ডিরেকশনও 90 ডিগ্রি। এই প্রত্যেকের সঙ্গে আলাদা আলাদা ভাবে টর্কের ডিরেকশনটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। ঠিক আছে? যদি কারোর কোনো প্রশ্ন থাকে রিলেটেড টু আওয়ার ডিসকাশন যেটা আমরা এখন করছি, তাহলে ফোন লাইন যেটা দেখানো হয়, ফোন নাম্বার যেটা দেখানো হচ্ছে, সেই নাম্বারে তোমরা ফোন করে আমাকে কিছু জিজ্ঞাসা করতে পারো, আমরা হয়তো ডিসকাশন করতে পারি। এবারে এই যে আমরা পড়লাম যে টর্ক হয়, কেন পড়লাম, কোথায় তার অ্যাপ্লিকেশন? কোনো অ্যাপ্লিকেশন নেই, কোনো কাজে লাগছে না, সেই কাজ কিন্তু আমরা করব না। অ্যাপ্লিকেশন তার আছে, আছে কোথায়? সেই যন্ত্রটার নাম হচ্ছে, যেখানে তার অ্যাপ্লিকেশনটা আছে আমরা পড়ব এখন, সেটা হচ্ছে মুভিং কয়েল গ্যালভানোমিটার। মুভিং কয়েল গ্যালভানোমিটার, বাংলায় বলছি চল কুণ্ডলী গ্যালভানোমিটার। প্রশ্নটা হলো, একটি তড়িৎ পরিবাহী টর্ককে চৌম্বক ক্ষেত্রে রাখা হলে তার উপরে, তড়িৎ পরিবাহী লুপকে চৌম্বক ক্ষেত্রের মধ্যে রাখা হলে তার উপরে টর্ক হয়, সেটা কোথায় অ্যাপ্লাইড? তার অ্যাপ্লিকেশনটা কোথায়? কোথায় এই ব্যাপারটা কাজে লাগানো হয়? এই ফিজিক্সের কনসেপ্ট আমরা কিভাবে ইউজ করছি?
এটা মুভিং কয়েল গ্যালভানোমিটার একটা যন্ত্র আছে, সেটাতে ইউজ করছি। আমি আজকে যতটুকু সময় পাই তার মধ্যে আলোচনা করছি, যতটুকু করা যায় আর কি। প্রথম প্রশ্ন, মুভিং কয়েল গ্যালভানোমিটার কি? তোমাকে জিজ্ঞেস করলে কি বলবে? মুভিং কয়েল গ্যালভানোমিটার কি? উত্তর হবে, it is a very electrical sensitive device which can measure the electric current directly, electric current measure করতে পারে of a circuit. If you have a circuit through which a current is flowing, তাহলে এইরকম একটা যন্ত্র দিয়ে আমরা কারেন্ট মেজার করতে পারি। তাহলে মুভিং ক্যালকুলেটর কি? একটা বৈদ্যুতিক যন্ত্র যার সাহায্যে তড়িৎ প্রবাহ পরিমাপ করা যায় কোনো বর্তনীতে যদি তড়িৎ প্রবাহিত হয়। 2 নম্বর প্রশ্ন, তার নীতিটা কি? কোন নীতির উপর কাজ করে? উত্তর হলো, একটি তড়িৎ পরিবাহী কুণ্ডলীকে, একটি তড়িৎ পরিবাহী আয়তাকার কুণ্ডলীকে বা কুণ্ডলীকে সুষম চৌম্বক ক্ষেত্রে রাখা হলে তার উপর টর্ক ক্রিয়া করে, এই নীতির উপর ভিত্তি করে কাজ করে। ইফ এ কারেন্ট ক্যারিং রেক্টাঙ্গুলার লুপ ইজ প্লেসড ইন এ ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড, দেন টর্ক উইল অ্যাক্ট অন ইট। 2 নম্বর। এবার আছে 3 নম্বর। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, তার গঠন আলোচনা করো। তার গঠন আলোচনা করো। কিভাবে করব? তার গঠনের মধ্যে মেইনলি যেগুলি থাকে, একটা ছবি আঁকতে হবে তোমাকে। প্রথমেই একটা রেক্ট্যাঙ্গুলার লুপ আঁকতে হবে। এই হচ্ছে একটা রেক্ট্যাঙ্গুলার লুপ যার মধ্যে প্রচুর কয়েল আমরা এইরকম ভাবে সিম্পল পেঁচাতে পারি। এই ফ্রেমটা কাঠেরও হতে পারে, তবে নন ম্যাগনেটিক মেটাল, নন ম্যাগনেটিক সাবস্টেন্স হবে। অ্যালুমিনিয়াম ইউজ করতে পারি, অ্যালুমিনিয়াম কিন্তু নন ম্যাগনেটিক সাবস্টেন্স। তো অ্যালুমিনিয়ামের এরকম একটা ফ্রেম যার গায়ে কপারের প্রচুর পাক এরকম পেঁচিয়ে 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 রাখলাম। তবে হ্যাঁ, তুমি বলো স্যার কপারের এরকম পাক দিলে একটা থেকে আরেকটাতে কারেন্ট চলে যাবে না? একটা লুপ থেকে আরেকটা লুপের মধ্যে কারেন্ট চলে যাবে না? না, ওর মধ্যে কোটিং থাকবে, রং করা থাকে, যার ফলে কারেন্টটা, ওই রং তো ইনসুলেটর, ওর উপর দিয়ে আসতে পারে না, কারেন্ট ভিতরেই থাকে। ওয়্যারের সঙ্গে ওয়্যারের কন্ট্যাক্ট হয় না, যদিও একজনের সঙ্গে যে লেগে আছে, রঙের সঙ্গে একটা ওয়্যারের সঙ্গে আরেকটা ওয়্যার কিন্তু আইসোলেটেড, যেহেতু ওরা কোটেড, একটা কালার কোড দেওয়া, মানে কালার রং করা থাকে, তো এই জন্য আইসোলেটেড ফ্রম ইচ আদার। তুমি পেঁচাও একটার গায়ে একটা, কোনো সমস্যা নেই। এবারে একটা রিজিড পয়েন্ট থেকে ফসফর ব্রোঞ্জ তার দিয়ে এরকম একটা মিরর, আয়না ঝুলানো হয়। ফসফর ব্রোঞ্জ তারের শেষ প্রান্তে একটা এরকম হেয়ার স্প্রিং, যে এই ফ্রেমটার রোটেশনটাকে কন্ট্রোল করে, ইউজ করা হয়। তার ভিতরে একটা সিলিন্ড্রিক্যাল সফট আয়রন কোর রাখা হয়। তারও কারণ আছে, আমি পরে আসছি, কারণ আমি এখন ডিসকাশন করছি কনস্ট্রাকশন, মানে কি কি আছে মুভিং ক্যালকুলেটরে। তার 2 পাশে হর্স ম্যাগনেট, মানে ঘোড়ার পায়ের মধ্যে যে ক্যাপ পরানো থাকে, ওই রকম ক্যাপের মতো সিলিন্ড্রিক্যাল শেপের ম্যাগনেট, ইলেকট্রোম্যাগনেট, কারেন্ট পাঠিয়ে এটাকে ম্যাগনেটিক প্রপার্টি দেওয়া হয়। আচ্ছা, তাহলে এই পুরো সিস্টেমটাকে যাতে এয়ার ফ্লো ডিস্টার্ব না করতে পারে, কারণ এটা তো সাসপেন্ডেড, ফসফর ব্রোঞ্জ ওয়্যারের সঙ্গে এই পুরো ফ্রেমটা সাসপেন্ডেড, আর এখানে হেয়ার স্প্রিং দিয়ে আবার ব্যাপারটাকে একটু এরকম ভাবে একটু লিফটিং করা হয়েছে যাতে ওর মুভমেন্টটাকে কন্ট্রোল করতে পারে। এই যে এটা ফসফর ব্রোঞ্জ ওয়্যার দিয়ে হেয়ার স্প্রিংটা বানানো হয়েছে, সেই হেয়ার স্প্রিং এর কিন্তু ভালো ইলাস্টিসিটি প্রপার্টি আছে।
ফসফরাস ব্রোঞ্জ তারেরও ভালো ইলাস্টিসিটি প্রপার্টি আছে, আর তার টরশনাল কনস্ট্যান্ট যেটা, টরশনাল কনস্ট্যান্টের ভ্যালু খুব কম হয় আর কি। সেজন্য ফসফর ব্রোঞ্জ তার দিয়েই এটাকে ঝুলানো হয়, আর স্প্রিংটাকেও, হেয়ার স্প্রিংটাকেও বানানো হয়। কে এর ভ্যালুটা যেটা টরশনাল কনস্ট্যান্ট, মানে টুইস্ট যদি আমরা দিই, যদি মোচড় দিই যাতে ছিঁড়ে না যায়, গিয়েও যাতে আবার ফিরে আসে, এটাকে বলে টরশনাল কনস্ট্যান্ট। সেই জিনিসটা তার বেলায়, কে এর বেলায় কম, আমাদের কম হলেই আমরা ওকে ইউজ করবো আর কি এখানে, এই জন্য ওকে সিলেক্ট করা হয়েছে। সো দিস ইজ দ্য টোটাল সিনারিও রিগার্ডিং ইটস কনস্ট্রাকশন। তাহলে মুভিং কয়েল গ্যালভানোমিটার কি আমরা জানলাম, আমরা শিখলাম প্রিন্সিপালটা কি আর কনস্ট্রাকশনটা কি। তো কনস্ট্রাকশনে প্রথমে লিখতে হবে NS, NOS দুটো সিলিন্ড্রিক্যাল ম্যাগনেট ইউজ করা হয় দুই পাশে। সেই ম্যাগনেটের মাঝখানে একটা নন ম্যাগনেটিক মেটালের উপরে কপার ওয়্যার পেঁচিয়ে হিউজ নাম্বার অফ কয়েল তৈরি করা হয়, যার মধ্যে কারেন্ট ফ্লো করতে পারে। A phosphor bronze wire is used to suspend the coil or frame, and a small mirror is attached with the wire. A hairspring made of phosphor bronze wire is used at the end of the coil. Two cylindrical magnet is used to produce a radial magnetic field at the center of the loop. A cylindrical soft iron core is used to produce a strong magnetic field at the middle of the loop. যাতে এটা সহজে ম্যাগনেটাইজড হয় সেই জন্য ইউজ করা হয়। সো দিস ইজ দ্য কনস্ট্রাকশন। পরিষ্কার করে লিখবে NS, তারপরে NS এর একটা ম্যাগনেটিক NS সিলিন্ড্রিক্যাল ম্যাগনেট ইউজ করা হয় লিখবে, ক্যাপিটাল M, একটা মিরর ইউজ করা হয় লিখবে, একটা সিলিন্ড্রিক্যাল সফট আয়রন কোর ইউজ করা হয়, আর ফ্রেম। ব্যাস, দিস ইজ দ্য কনস্ট্রাকশন। এবারে থিওরিতে যেতে হবে। থিওরিটা 4 নম্বর। থিওরির মধ্যে কি আছে দেখো, আমি শর্টকাট বলছি, আমাদের সময় একটু কম আছে। থিওরির মধ্যে প্রথমেই আসবে ওই এখানে দেখো, এই ফ্রেমটা যেভাবে আছে, এই ফ্রেমটা তার নর্মাল কিন্তু সামনের দিকে, আর ম্যাগনেটিক ফিল্ড কিন্তু যেহেতু সিলিন্ড্রিক্যাল, তার ম্যাগনেটিক ফিল্ড অ্যালং দ্য সেন্টার অফ দ্য, এই যে পুরু এই যে সিলিন্ড্রিক্যাল শেপের, তো তার রেক্ট্যাঙ্গুলার লুপের সেন্টার হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা একদম সেন্টার বরাবর, আর ফ্রেমটা এইভাবে আছে। তার মানে ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে ফ্রেমের নর্মালটা সবসময়ই, ফ্রেমের নর্মালটা সবসময় 90 ডিগ্রি অ্যাঙ্গেল থাকবে। এটা হচ্ছে ফ্রেমের নর্মাল, আর এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, অলওয়েজ দে উইল বি ইন 90 ডিগ্রি। তাহলে আমি লিখবো এখানে টর্ক হবে NBIA sin 90। একদম পরিষ্কার প্রথম কথা। N কি, নাম্বার অফ টোটাল নাম্বার অফ টার্নস, বি কি ম্যাগনেটিক ফিল্ডের স্ট্রেংথ, আই কি যে কারেন্ট মাপবো আমি, এটা কি এরিয়া অফ দ্য লুপ বা রেক্ট্যাঙ্গুলার লুপ যেটা বলছি। আবার যখন ওর মধ্যে টর্ক হবে সে ঘুরবে, মিররটাও ঘুরবে। যদি ওর মধ্যে ডিফ্লেকশন হয় ফাই, তাহলে আবার রেস্টোরিং টর্ক হবে একটা, যেটা এই স্প্রিংটা যেটা লাগানো আছে ওই জোর করে ওকে ফসফরাস ব্রোঞ্জ ওয়্যারটা এইভাবে ঘুরবে। স্প্রিংটা কিন্তু যেতে দিচ্ছে না কিন্তু দিতে হয়, বাইরে থেকে টর্ক হচ্ছে, এই জন্য সে কিছুটা ঘুরবে। যদি ফ্রেমটার ডিফ্লেকশন মানে নর্মালটা যদি থিটা অ্যাঙ্গেলে, থিটা না ফাই ধরি, ফাই অ্যাঙ্গেলে ঘুরে যায়, আর ফসফরাস ব্রোঞ্জ ওয়্যারের টরশনাল কনস্ট্যান্ট যদি কে হয়, তাহলে লেখা যায় রেস্টোরিং টর্ক টাউ ড্যাশ ইকুয়াল টু কে ফাই। কেটা হচ্ছে টর্ক রিকোয়ার্ড পার ইউনিট টুইস্ট। 1 ডিগ্রি ঘোরাতে গেলে যে টর্ক লাগে সেটা হচ্ছে কে।
ফাই ডিগ্রি ঘোরাতে গেলে কে ফাই ইকুইলিব্রিয়ামে যখন এই টর্ক ওকে এভাবে ঘোরাচ্ছে আর এই টর্কটা উল্টো দিকে ফিরিয়ে আনার চেষ্টা করছে, যখন ওই ঘুরতে 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 গিয়ে থেমে যাবে, আমি দুইজনকেই ইকুয়াল লিখব। এটা sin 90 লেখার দরকার নেই, ইকুয়াল টু কে ফাই, I ইকুয়াল টু কে ডিভাইডেড বাই NBA ফাই। এই কে এটা আমাদের কিছু করার নেই, এটা হচ্ছে ফসফর ব্রোঞ্জ ওয়্যারের টর্শনাল কনস্ট্যান্টের ভ্যালু। এন নাম্বার অফ টার্নস, এটা যা দেওয়া হয়েছে কোম্পানি থেকে তাই থাকবে। বি ফিল্ড যা অ্যাপ্লাই করা হয়েছে, এ ওর উপর আমাদের কোনো হাত নেই, আমরা কিচ্ছু করতে পারবো না। এটা কিন্তু টোটালি ইনস্ট্রুমেন্টের কনস্ট্যান্ট ভ্যালু, ইনস্ট্রুমেন্ট রিলেটেড ব্যাপার। তাহলে আই ইকুয়াল টু আমি লিখলাম এখানে ফাই জি ফাই, যে জি কে বলে গ্যালভানোমিটার কনস্ট্যান্ট। ঠিক আছে, এখান থেকে জি এর ভ্যালু তো তুমি জানবেই, শুধু ফাইটা মাপবে। আমরা নেক্সট ক্লাসে কিভাবে ফাই মাপবো আমরা আলোচনা করব। ফাইয়ের ভ্যালু যদি আমি পেয়ে যাই আর কারেন্টের ভ্যালু আমি পেয়ে যাব। এইভাবে আমরা গ্যালভানোমিটার ইউজ করে ইচ্ছে করলে কারেন্টের ভ্যালু মাপতে পারি। সো মুভিং কয়েল গ্যালভানোমিটারের এই ছিল সংক্ষিপ্ত আলোচনা। নেক্সট ক্লাসে আমি আরেকটু মুভিং কয়েল গ্যালভানোমিটারের সঙ্গে আরো ডিটেলস কিছু আলোচনা আরো বাকি আছে, এটা আলোচনা করব। তো তোমাদের আমি বলবো, আজকে আমরা যা গল্প করলাম বাড়িতে বসে থেকে জাস্ট এটাকে একটু রিকল করো, যে কোনো বই থেকে কি কি পড়িয়েছে রিকল করো, আশা করি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে আজকে আলোচনা শেষ করছি। নেক্সট আবার কালকে বাদে পরশু তোমাদের সঙ্গে সেই সময়ে একই চ্যানেল দেখা হবে, তোমরা আবারও আমাদের সঙ্গে মিলিত হবে, আমরা আবারও তোমাদের সামনে পরের টপিকগুলি নিয়ে হাজির হব। ঠিক আছে, আজকে তাহলে এখানে ছেড়ে দিই।